ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর এই নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? মহাবিশ্বের বিশাল এক অন্ধকার, তাই না? যেখান থেকে কোনো কিছুই, এমনকি আলো পর্যন্ত পালাতে পারে না। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এই ধারণার বাইরেও কিছু থাকে, যদি কিছু কৃষ্ণগহ্বর শুধু সব কিছু গিলে ফেলার জন্যই না, বরং অফুরন্ত শক্তির উৎস হতে পারে। হ্যাঁ, ঠিক তাই। আমরা তো এটাই জেনে এসেছি। এটা একটা ওয়ান ওয়ে টিকেট, যেখানে শুধু ঢোকা যায়, বের হওয়া যায় না। ফিজিক্সের সব নিয়ম যেন এখানে এসে ভেঙে পড়ে। আর ঠিক এই জায়গাটাতেই আজকের আলোচনাটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এমন এক সম্ভাবনার কথা বলবো, যা ব্ল্যাক হোল নিয়ে আমাদের এতদিনের সব ধারণাকেই হয়তো চ্যালেঞ্জ করে বসবে। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো আমাদের এই মহাজাগতিক যাত্রার ম্যাপটা একবার দেখে নেওয়া যাক। আমরা শুরু করব ব্ল্যাক হোলের পরিচিত জগৎ দিয়ে, আর তারপর ডুব দেব ঘূর্ণন্ত ব্ল্যাক হোলের অদ্ভুত ফিজিক্সে, যা আমাদের নিয়ে যাবে শক্তির এক অবিশ্বাস্য উৎসের দোরগোড়ায়। আমাদের এই জার্নি শুরু হচ্ছে ব্ল্যাক হোলের সবচেয়ে সহজ সরল রূপটা দিয়ে, যা আমাদের সবারই মোটামুটি পরিচিত। কিন্তু একটু পরে আমরা দেখব মহাবিশ্ব আসলে আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি অদ্ভুত আর জটিল। আচ্ছা, এবার এই স্লাইডটার দিকে একটু তাকানো যাক। দেখুন, বাঁ দিকে আছে শোয়ার্সচিল্ড ব্ল্যাক হোল, একদম স্থির, সিম্পল। কিন্তু ডান দিকে 1963-তে রয় কার যে ঘূর্ণন্ত ব্ল্যাক হোলের মডেলটা দিলেন, সেটা কিন্তু পুরো অন্যরকম একটা জিনিস। এটা শুধু ঘোরেই না, এর সিঙ্গুলারিটি একটা বিন্দুর বদলে একটা রিংয়ের মতো। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, এর বাইরে একটা রহস্যময় এক্সট্রা জায়গা আছে। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এবার আমরা ঢুকতে চলেছি সেই রহস্যময় এলাকাটায়, এমন একটা জায়গায় যা আমাদের কমন সেন্সকে পুরোপুরি নাড়িয়ে দেবে। আর এটাই হলো ব্ল্যাক হোলের শক্তি বের করার আসল চাবিকাঠি। এই জায়গাটার নাম হল আর্গো রিজিয়ন। ভাবুন তো একবার, একটা প্রচণ্ড শক্তিশালী নদীর ঘূর্ণির কথা। আপনি যতই চেষ্টা করুন না কেন, তার স্রোতের বিপরীতে স্থির থাকতে পারবেন না। আপনাকে স্রোতের সাথেই ঘুরতে হবে, তাই না? আর্গো রিজিয়ন ঠিক তেমনই, কিন্তু এখানে জল নয়, স্বয়ং স্পেস টাইম বা স্থানকাল ঘুরছে। ব্ল্যাক হোলের মারাত্মক ঘূর্ণন তার চারপাশের স্পেস টাইমকে এমনভাবে টেনে নিয়ে যায় যে ওখানে স্থির থাকাটা আক্ষরিক অর্থেই অসম্ভব। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত পার করে ফেললে ফেরা অসম্ভব, আমরা জানি। কিন্তু আর্গো রিজিয়নের ভেতর থেকে বেরিয়ে আসা সম্ভব, তবে শর্ত একটাই: আপনাকে স্পেস টাইমের ওই ঘূর্ণির সাথেই চলতে হবে। স্থির থাকার কোনো উপায় নেই। তাহলে প্রশ্ন হলো, এই অদ্ভুত জায়গাটা থেকে শক্তি বের করা যাবে কিভাবে? এখানেই আসে পদার্থবিজ্ঞানী রজার পেনরোজের সেই বিখ্যাত আইডিয়াটা, যাকে বলা যেতে পারে এক ধরনের কসমিক হেইস্ট বা মহাজাগতিক ডাকাতি। পেনরোজ প্রসেসটা অনেকটা এরকম। ধরুন, আপনি একটা পার্টিকলকে আর্গো রিজিয়নে পাঠালেন, তারপর ঠিক সময়ে তাকে দুই টুকরো করে ফেললেন। একটা টুকরোকে এমনভাবে ব্ল্যাক হোলের দিকে ফেললেন যাতে সেটা ব্ল্যাক হোলের ঘোরার গতির বিরুদ্ধে কাজ করে, মানে তার গতিকে সামান্য কমিয়ে দেয়। ফলে ওই টুকরোর শক্তি আমাদের হিসাবে নেগেটিভ হয়ে যায়। আর এর বিনিময়ে অন্য টুকরোটা যখন বেরিয়ে আসে, তখন সে শুধু নিজের শক্তিই নয়, ওই হারানো শক্তিটুকুও নিয়ে আসে, যেন একটা হাই পাওয়ার্ড গুলতি থেকে ছিটকে বেরিয়ে এলো। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই বাড়তি শক্তিটা আসছে কোত্থেকে? এটা কিন্তু এমনি এমনি আসছে না। রূপক মুখার্জির কাছ থেকে আমরা জানতে পারি, এই শক্তিটা সরাসরি ব্ল্যাক হোলের ঘূর্ণন শক্তি থেকে চুরি করা হচ্ছে। মানে, প্রত্যেকবার কণাটা বেরিয়ে আসার সাথে সাথে ব্ল্যাক হোলটার ঘোরার গতি একটু করে কমে যাচ্ছে। পেনরোজ প্রসেসটা থিওরির দিক থেকে দারুণ হলেও বাস্তবে একটা একটা করে কণা দিয়ে এটা করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু প্রকৃতিতে এর থেকেও অনেক পাওয়ারফুল একটা ঘটনা ঘটে, যেটা কণার বদলে ওয়েভ বা তরঙ্গ ব্যবহার করে। আর এর নামই হল সুপার রেডিয়েন্স। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, একটা ঘুরন্ত ড্রামের উপর আপনি যদি চিৎকার করেন, তাহলে প্রতিধ্বনিটা আরও জোরালো হয়ে ফিরে আসতে পারে। সুপার রেডিয়েন্সও ঠিক তাই। যখন কোনো ওয়েভ, যেমন লাইট ওয়েভ, একটা ঘুরন্ত ব্ল্যাক হোলের আর্গো রিজিয়নে ধাক্কা খায়, তখন এটা ব্ল্যাক হোলের ঘূর্ণন শক্তিকে শুষে নেয় আর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে। আর এই স্লাইডের সবচেয়ে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বিষয়টা হলো গ্যাজারের কনসেপ্ট।
আমরা লেজার সম্পর্কে জানি, যা আলোকে বিবর্ধিত করে। ঠিক সেভাবে একটা ঘূর্ণন্ত ব্ল্যাক হোল গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষীয় তরঙ্গকে বিবর্ধিত করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় গ্যাজার। এক কথায় গ্র্যাভিটির জন্য একটা লেজার ভাবা যায়। এটা তো প্রায় সায়েন্স ফিকশনকে সত্যি করার মতো ব্যাপার। কিন্তু এই যে মহাজাগতিক শক্তি আহরণের উপায়, এরও একটা শেষ আছে। একটা ব্ল্যাক হোল কিন্তু অনন্তকাল ধরে শক্তি জুগিয়ে যেতে পারে না, এরও একটা লিমিট বা সীমা আছে। তাহলে কি হয়, সময় গণানোর সাথে সাথে কৃষ্ণ গহ্বরটার ঘোরার শক্তি কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, আর তার ফলে যে অর্গরিজন এই শক্তি তৈরির জন্য দায়ী সেটাও ছোট হতে শুরু করে। শেষ পর্যন্ত যখন সব ঘূর্ণন শক্তি শেষ হয়ে যায়, তখন ব্ল্যাক হোলটা একটা সাধারণ স্থির শর্টশেল ব্ল্যাক হোলে পরিণত হয়। এই শেষ অবস্থাটাকে বলা হয় ইরিডিউসিবল ম্যাস বা অহ্রাসযোগ্য ভর। মানে এটা হলো ব্ল্যাক হোলের সেই বেসিক ম্যাস যেখান থেকে আর এক ফোঁটাও শক্তি বের করা যাবে না। বলতে পারেন এটা হলো ব্ল্যাক হোলটার ডেড ব্যাটারি অবস্থা। তাহলে আসল প্রশ্নটা হলো, মোট কতখানি শক্তি বের করা সম্ভব? সংখ্যাটা হলো 29%, 29%। একটা সর্বোচ্চ গতিতে ঘুরতে থাকা ব্ল্যাক হোলের মোট ভর শক্তির ম্যাক্সিমাম 29% তার ঘূর্ণন শক্তি হিসেবে থাকে, আর শুধু ওইটুকুই বের করা সম্ভব। এখন 29% হয়তো শুনতে কম লাগছে, কিন্তু ভাবুন তো, একটা সূর্যের সমান ভরের ব্ল্যাক হোলের 29% শক্তি আমাদের পুরো সভ্যতার লক্ষ লক্ষ বছরের শক্তির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। তাহলে সবশেষে এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করা যাক। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনকে হ্যাক করার এই যে উপায় আমরা দেখলাম, এটা কি কোনোদিন মানুষের কাজে লাগবে? অবশ্যই এই টেকনিক্যাল চ্যালেঞ্জগুলো এখন আমাদের কল্পনারও বাইরে, কিন্তু কে জানে, হয়তো বহু দূরের কোনো অ্যাডভান্সড সিভিলাইজেশন ইতিমধ্যেই এই কসমিক পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করছে। হয়তো ব্ল্যাক হোল শুধু সবকিছুর শেষ নয়, কোনো এক নতুন শুরুরও ইঙ্গিত। ভাবার মতো বিষয়, তাই না?